কারণ আমাদের মেরিনেরা কিন্তু আলহামদুলিল্লাহ সবাই সেলফ সাফিসিয়েন্ট এবং প্রত্যেকেই কিন্তু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। কি জন্য মেরিন একাডেমিতেই ভর্তি হলেন? আপনার কাছে তো অনেক অপশন ছিল। সবচেয়ে বড় মোটিভেশন হলো আমরা সবাই মিলে অনেক বড় একটা সুদমুক্ত প্ল্যাটফর্ম করব। ইউএইতে এই যে ভিসা ইস্যুটা, এটা যদি সলভ হয় প্রচুর পরিমাণে মেরিনার সেখানে যেতে পারবে। সমুদ্র যেমন গভীর, তেমনি সেখানে কাজ, এক্সপ্লোরেশন, অ্যাডভেঞ্চার কিংবা বিজনেস অপরচুনিটিও কিন্তু অপরিসীম। ভিউয়ার্স, আমাদের আজকের এপিসোডে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব এমন এক ব্যক্তিত্বের, যার দৃষ্টি সমুদ্রের মতোই গভীর, যার এগিয়ে চলা তরঙ্গের মতোই আদম্য। ওয়েলকাম টু মুমতাজ হার্বাল প্রোডাক্ট প্রেজেন্টস ভয়েস অফ এক্সিলেন্স। আমাদের আজকের এপিসোডে আমাদের সাথে আছেন জনাব শামীম আহমেদ। তিনি ম্যারিনার্স গ্রুপের ফাউন্ডার এবং ব্যবস্থাপনা পরিচালক। চলুন আর সময় নষ্ট না করে আপনাদের সাথে ওনার পরিচয় করিয়ে দিই। আমার সাথে এখন আছেন জনাব শামীম আহমেদ। তিনি ম্যারিনার্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং ফাউন্ডার। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। ভালো আছেন আপনি? জি, আমি ভালো আছি এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার এই ব্যস্ত সময়ের মধ্যেও আমাদের এই শো এর জন্য একটু সময় বের করে দেওয়ার জন্য। আমাদের এই যে শোটা ভয়েস অফ এক্সিলেন্স, আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদের মতন যারা জীবনে সফলতার দেখা পেয়েছেন বা সফলতার কাছাকাছি পৌঁছে গিয়েছেন, তাদের সাকসেস স্টোরিটা শেয়ার করা আমাদের ভিউয়ার্সদের কাছে, যাতে করে তারাও অনুপ্রাণিত হয়। তো সমুদ্রের জগৎটা কিন্তু অনেক বিশাল, আর তেমনি সেখানে ব্যবসার সম্ভাবনাটাও অপরিসীম। ঠিক তেমনই সেখানে আসলে অনিশ্চয়তাও অনেক। তো সমুদ্রের সাথে আপনার যাত্রাটা আসলে কিভাবে শুরু হয়েছিল? আমি বাংলাদেশ মেরিন একাডেমির 40 ব্যাচের এক্স ক্যাডেট। আপনারা জেনে থাকবেন যে এখানে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হতে হয় এবং এখানে আমরা ইন্টারের পরে একটা ভর্তি পরীক্ষা হয়। তারপরে ওখানে বিভিন্ন যে সমস্ত ক্রাইটেরিয়া আছে এগুলো ফুলফিল করে তারপরে সেখানে ভর্তি নেয়। তা আমাদের সময় 2003-এ, আমি আদমজি ক্যান্টনমেন্ট কলেজে 2003-এর ব্যাচ, 2003-এ আমরা ওখানে ভর্তি হই। আমাদের ওখানে 60 জন ক্যাডেট আমরা বাংলাদেশ মেরিন একাডেমিতে চান্স পাই। তখন 60 জন করেই নিত। সো সেই 2003 থেকেই আমাদের মানে এই মেরিন ইঞ্জিনিয়ারিং বা মেরিন অফিসার এই লাইফে আমাদের যাত্রা শুরু। তারপরে ওখানে 2 বছর আমাদের ট্রেনিং হয়। 2 বছর পরে আমরা সেখান থেকে পাসিং আউটের পরে আমাদের তখন শিপে জয়েন করতে হয় অ্যাজ এ ক্যাডেট। এটা অনেকটা ইন্টার্নশিপের মতো। সো 1 বছর ওখানে ক্যাডেটশিপের পরে এরপরে আমাদেরকে বিএমএস ডিগ্রি, যেটা ব্যাচেলর অফ মেরিটাইম সায়েন্স, ওইটা দেওয়া হয়। এরপরে ডিপার্টমেন্ট অফ শিপিংয়ের আন্ডারে আমরা সেখানে পরীক্ষা দিই। এই পরীক্ষাটা অনেকে বাংলাদেশেও দেয়, অনেকে দেশের বাইরেও দেয়। একটি বিষয়ে আমি বেশ কৌতূহলী, সেটা হচ্ছে আপনি যখন পড়াশোনা করেছেন বা আপনার শিক্ষা জীবন শুরু করেছেন, তখনকার দিনে কিন্তু আসলে মানে মেরিন এই ডিসিপ্লিনে স্টাডি করাটা অত একটা পপুলার ছিল না, এবং এখনও কিন্তু মানে মেরিন এই ডিসিপ্লিনটা এখনও মেইন স্ট্রিমে আসেনি। সো কি জন্য মেরিন একাডেমিতেই ভর্তি হলেন? আপনার কাছে তো অনেক অপশন ছিল। আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন। এটা বেসিক্যালি বলতে গেলে আমার আব্বাই এটার খোঁজ খবরটা পেয়েছেন। তা আব্বা যখন চট্টগ্রামে বেড়াতে যেতেন, আমার ফুপু ছিল ওখানে, মানে আমার ফুপার সাথে বিয়ে হয়। তো ফুপা নেভিতে চাকরি করতেন। আচ্ছা, সেই সুবাদে যেমন আব্বা প্রায় বেড়াতে যেতেন তার বোনের বাসায়। তো ওখানে গিয়ে যখন এই মেরিন বা এই একাডেমি এই বিষয়গুলো জানতে পারলেন, তখন থেকে আব্বার ইচ্ছা যে এখানে তিনি কাউকে না কাউকে পড়াবেন। তারপরে চেষ্টা করলেন তার 2 ভাই, মানে আমার 2 চাচাকে দিয়ে। তো তাদের যেমন এখানে যে কোনো কারণে হোক হয় নাই, এর পরবর্তীতে আমাকে দিয়ে ট্রাই করলেন। তো ওই থেকেই হলো মেরিন একাডেমিতে যাওয়া বা এটার খোঁজ পাওয়া। পরবর্তীতে যখন ওখানে চান্স পেলাম, ভর্তি হলাম, পরে আমার কাছেও ভালো লাগলো, যেহেতু একটা অ্যাডভেঞ্চারাস লাইফ। এবং আব্বাও চাইতেছিলেন যে মানে গতানুগতিক যে একটা চিন্তাভাবনা বা এই যে একটা গণ্ডির মধ্যে যে থাকা নিজের দেশে, সেটার বাইরে কোথাও গিয়ে যেন এক্সপ্লোর করতে পারি। তা আব্বার নিজের জীবনে এরকম একটা স্বপ্ন ছিল। তো সেটা যেমন আব্বা মানে আমাকে বলে, আমারও ভালো লাগে। পরে যেমন এভাবেই আমাদের ওখানে যাত্রা শুরু আর কি, এবং এটার খোঁজটা তখন এভাবেই পাই। আসলে আপনি ঠিকই বলেছেন, এটা যদি আব্বাও এখানে না যেত, হয়তো আমাদের এখান থেকে এটা আমরা জানতামও না। অনেক সময় অনেকেরই হয় যে ভর্তি পরীক্ষা হয়ে গিয়েছে, অনেকে জানেই না।
এবং আপনার বাবার ডেসক্রিপশন শুনে মনে হচ্ছে উনি খুবই প্রোগ্রেসিভ চিন্তাধারার একজন মানুষ ছিলেন, কারণ আমাদের সাউথ এশিয়ান প্যারেন্টস বা আমাদের এশিয়ান প্যারেন্টসের কিন্তু একটা হ্যাবিট আছে যে বাচ্চা কাচ্চা যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার বা ব্যাংকার হয় তাহলেই লাইফে সফল, এর বাইরে কোনো প্রফেশনে আসলে যাওয়া যাবে না। কিন্তু এর বাইরেও যে আসলে অনেক কিছু এক্সপ্লোর করার আছে, অনেক কিছু জানার আছে, সেটা আসলে অনেকেই বুঝতে চায় না। হ্যাঁ, এটা আসলে আমার আব্বার ব্যাপারে এটা না বললেই নয়। আব্বা মুক্তিযুদ্ধে যান, তখন তার বয়স হলো 17। তো আব্বার মুক্তিযুদ্ধের কাহিনী আসলে অনেক বড়, আমাদেরকে মুক্তিযুদ্ধের কথা বলে। তো 17 বছর বয়সে কিভাবে তার মধ্যে এরকম একটা বোধোদয় হলো যে আমাকে মুক্তিযুদ্ধে যেতে হবে। আব্বার চিন্তাধারা তখন থেকে একটু অন্যরকম ছিল। না, এই যে কুর্মিটোলা যে এয়ারপোর্ট ছিল, তো আব্বা আমাকে বলতো যে এয়ারপোর্টের এখানে বসে বসে যখন প্লেন নামতো তখন আব্বা এটার দিক তাকাই থাকতো যে আব্বা একসময় পাইলট হবে। এরকম চিন্তা তখন থেকেই। তো এই কারণেই যেমন আব্বার এই চিন্তা থেকেই বলা চলে যে আমাদের সেই গ্রাম থেকে এত দূর আসা, এবং তার পেছনে আরও ইন্সপায়ারেশন কাজ করেছে আমার দাদা। কারণ দাদা এই প্রথম শিক্ষিত ব্যক্তি, মানে আগে তো ফুল ডিস্ট্রিক্টের মধ্যে এরকম মানে মেট্রিকুলেশন বলতো আর কি, মেট্রিকুলেশন পাস করারই কেউ ছিল না, একদম হাতে গোনা দু একজন হয়তো থাকতো কোনো কোনো জায়গায়। তৎকালীন আমলে ডাবল বিএ বিএড করা এটা আসলে মানে বলতে গেলে একটা এক্সেপশনাল জিনিস। তো সেটারই কিছুটা আমার আব্বা পেয়েছেন। তো সেখান থেকেই যেমন আমাদের মধ্যে কিছু একটা এসেছে আর কি। কিছুক্ষণ আগে যখন আমরা অফ দ্য ক্যামেরা কথা বলছিলাম তখন আপনার কাছ থেকে অলরেডি জেনে গিয়েছি যে আপনার অ্যাজ আ ম্যারিনার আপনার ক্যারিয়ার হচ্ছে 1 যুগেরও বেশি, 14 বছরের আপনার ক্যারিয়ার। তো চাকরি জীবন থেকে আসলে নিজের ব্যবসা প্রতিষ্ঠার পেছনের ভাবনাটা আসলে কি ছিল? আসলে এখানে আমি নিজের বলি না, এটা বলতে গেলে নিজেদের, মানে আমাদের। আমি যখনই কোনো ব্যবসা করতে গিয়েছি বা চেষ্টা করেছি, সবসময় ভেবেছি যে মেরিনারদের নিয়ে কি করা যায়। কারণ এটার ভাবনার বড় কারণ হলো, কারণ আমাদের মেরিনাররা কিন্তু আলহামদুলিল্লাহ সবাই সেলফ সাফিসিয়েন্ট এবং প্রত্যেকেই কিন্তু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। কিন্তু এই যে স্বাবলম্বী ব্যক্তিগতভাবে হয়েছে, কিন্তু এটার দ্বারা সামগ্রিকভাবে বড় ধরনের কিছু করে সমাজের জন্য উপকার পৌঁছানোর ক্ষেত্রে কত বড় পটেনশিয়াল একটা প্ল্যাটফর্ম এখানে আছে, এটা নিয়ে আমি সবসময় ভাবতাম যে কি করা যায়। তখন অনেক বিজনেস আমি এই যে 6 মাস যখন শিপে থাকতাম, 6 মাস পরে যখন আবার দেশে আসতাম, ওই সময়টাও আমি দৌড়াদৌড়ি করতাম যে কি করা যায়, তাদেরকে নিয়ে কি করা যায়। তো যখন কোনো একটা বিজনেস দাঁড় করাতাম, যেমন আমার রেস্টুরেন্ট ছিল, 5টা রেস্টুরেন্ট ছিল এক সময়, তারপরে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ, এরপরে বেইজিং হাঁস, এরকম বিভিন্ন লাইনে আমি বিভিন্ন সময় অনেক কিছু করি। কিন্তু আমি যখনই দেশে থাকতাম সুন্দর রান করতো, কিন্তু পরবর্তীতে শিপে চলে গেলে তখন ওইটা আর ধরে রাখা যেত না। তো তখন খুঁজলাম যে একজন বিশ্বস্ত লোক পাওয়া যায় কিনা যে এগুলো দেখবে। তো এই যুগের চেয়েও বেশি সময় চলে গেল, কিন্তু সেই বিশ্বস্ত লোক আর পেলাম না। তো পরে চিন্তা করলাম যে না, তাহলে নিজেকেই বসতে হবে এবং অন্যান্য মেরিনার যারা আছে তাদের কথা চিন্তা করে যে সবাই মিলে একসাথে যদি একটা বড় প্ল্যাটফর্ম দাঁড় করাতে পারি, তাহলে এই যে স্ক্যাটার্ডভাবে আমাদের যেই ক্ষুদ্র ক্ষুদ্র যেই প্রচেষ্টা বা শক্তিগুলো, এটা সেন্ট্রালাইজ করতে পারলে এটা শুধু বাংলাদেশ না, আমার মনে হয় একটা গ্লোবাল ইম্প্যাক্ট পড়বে এখানে। কারণ অনেকেরই মেরিনারদের ব্যাংকে টাকা আছে, কিন্তু তারা এই ভালো প্ল্যাটফর্মের কারণে তেমন কিছু করতে পারে না, আসলে অ্যাসেটের প্রপার ইউটিলাইজেশনটা হয় না। তো এই জন্য হলো তখন থেকেই চিন্তা যে না, ব্যবসা লাইনে কিছু একটা করব। লাস্টে দেখলাম যে না, আমাকে বসতে হবে। তবে তখন যেমন একসময় চিন্তা করেছিলাম যে এই যে একা একা বিভিন্ন কিছু করতেছি, এই চেষ্টাগুলোর কারণে যে এক্সপিরিয়েন্স এসেছে এটা আসলে কোনো কাজে লাগবে কি না, কিন্তু এখন দেখতেছি যে না, সেই এক্সপিরিয়েন্সগুলো এখন অনেক কাজে লাগতেছে। আমার সিনিয়র জুনিয়র ব্যাচমেট যারা আছে তাদের শর্ত একটা, যদি আমি নিজে বসি তাহলে তারা ইনভলভ হবে। এবং আলহামদুলিল্লাহ আজকে পর্যন্ত আমাদের মেরিনার্স গ্রুপে 198 জন মেরিনার ইনভলভ আছে এই ব্যবসার সাথে। আচ্ছা, মানে 198 জন ডিরেক্টর দিয়ে গঠিত আপনাদের যে ডিরেক্টরস? হ্যাঁ, আমাদের এখানে কয়েকটা সিস্টার কনসার্ন, তো এক সিস্টার কনসার্নে 50 জন করে, টোটাল আমাদের 4টা সিস্টার কনসার্নে মেরিনার্স গ্রুপটা। মেরিনার্স গ্রুপের আসলে মেইন বা প্রধান কার্যক্রমটা কি নিয়ে? মেরিনার্স গ্রুপের কার্যক্রমের আগে আমি যদি প্রধান মোটিভেশনটা বলি, সেটা হলো আমরা সবাই মিলে চাচ্ছি যে একটা সুদমুক্ত প্ল্যাটফর্ম হোক। কারণ আমাদের এখনকার যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে আমরা কিন্তু ইজিলি ব্যাংক থেকে লোন নিতে পারি, কিন্তু আমরা নিজেদের কাছেও কমিটেড, এবং আপনারা জানেন যে আসলে সুদ এটা আল্লাহ তাআলারও খুব অপছন্দের জিনিস। সেই জন্য আমরা কখনোই ব্যাংকে যাব না। এই জন্য আমাদের সবচেয়ে বড় মোটিভেশন হলো আমরা সবাই মিলে অনেক বড় একটা সুদমুক্ত প্ল্যাটফর্ম করব। আর 2 নম্বর হলো আমাদের মেরিনারদের একটা প্ল্যাটফর্ম হবে
কারণ আমাদের মেরিনাররা কিন্তু নীরবে নিভৃতে অনেক সোশ্যাল ওয়ার্ক করে, এবং বিশেষ করে আমরা যদি পরিবারের কথা চিন্তা করি, একজন মেরিন ইঞ্জিনিয়ার যদি থাকে তাহলে সেখানে যদি আর 3-4টা ভাই থাকে, এই 3-4টা ভাইকে কিন্তু এই মেরিন ইঞ্জিনিয়ার যিনি উনি লেখাপড়া করান, তার বাবা মার খরচ থেকে শুরু করে এমনকি আত্মীয় স্বজনের মধ্যে অনেকে তার দ্বারা উপকৃত হয়। সমাজ অনেকভাবে উপকৃত হচ্ছে, বিশেষ করে রেমিটেন্সের কথা যদি আমি চিন্তা করি। কিন্তু এটার আসলে আমাদের এরকম স্বীকৃতি নাই, বা আমরা দেশ থেকে ইন রিটার্নে কিছু একটা ডিজার্ভ করি, এই জিনিসটাও আমরা পাই না, কারণ সবাই বিচ্ছিন্ন। এটাকে একত্রিত করাই হলো মূলত আমাদের মানে ব্যবসার একটা বড় উদ্দেশ্য। শুধু ব্যবসা করে লাভবান হব নিজে বা প্রফিট পাবো, বা এখানে এক সময় বলবে যে না আমাদের বড় একটা শিল্প প্রতিষ্ঠান আছে, এটা মূল উদ্দেশ্য না। খুবই দারুণ একটি উদ্যোগ। এবং দর্শক, আপনারা হয়তো আমাদের ফ্রেমে দেখতে পাচ্ছেন এখানে যা যা প্রোডাক্ট রাখা আছে এগুলো কিন্তু ম্যারিনার্স গ্রুপের এফএমসিজি প্রোডাক্ট। এখানে বিস্কুট থেকে শুরু করে তেল, চকলেট, সেমাই, চানাচুর, আটা, ময়দা, মানে সব ধরনের এফএমসিজি প্রোডাক্টই কিন্তু আছে। আমাদের আসলে একটা ফ্যাক্টরি আছে সিরাজগঞ্জে, তো সেখানেই আমাদের এফএমসিজি যে প্রোডাক্টগুলো এগুলো ওখানে আমরা উৎপাদন করি। এবং বলতে গেলে আমাদের কিন্তু যা সূচনা, কারণ একটা এফএমসিজি কোম্পানি বা একটা এফএমসিজি লাইন দাঁড়াতে কিন্তু অনেক সময় আসলে বিশাল ইনভেস্টমেন্টেরও ব্যাপার, অনেক টাইমেরও ব্যাপার, কারণ গ্রো করে আলটিমেটলি একটা পর্যায়ে আসতে অনেক টাইম লাগে। আর সবচেয়ে টাফেস্ট পার্ট হলো এখানে নিজস্ব একটা ডিস্ট্রিবিউশন চ্যানেল, কারণ এখানে নিজস্ব সেলস রিপ্রেজেন্টেটিভ দিয়ে এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা এই দোকানে দোকানে তারা অর্ডার নেয়, নিজস্ব ডিলার ডিস্ট্রিবিউটরের মাধ্যমে কিন্তু এগুলো আমরা মার্কেটে দিচ্ছি। কারণ এই চ্যানেলটাই হলো সবচেয়ে বড় শক্তি। আপনি প্রোডাক্ট বানাতে পারবেন, আপনি বাইরে থেকে ফুড ইঞ্জিনিয়ার এনে বানাতে পারবেন, কিন্তু আপনি এটা বিক্রি করবেন কোথায়? এবং বিক্রি করলেন সেখানে যদি এরকম হয় যে আপনি ডিলারকে দিয়ে দিলেন, ডিলার শুধু তার পছন্দের যে আইটেমগুলো এগুলো বিক্রি করবে, আপনি ব্র্যান্ড করতে পারবেন না। সো ব্র্যান্ড করতে হলে আপনাকে চুজ করে করে আপনাকে প্রোডাক্ট মার্কেটে ছাড়তে হবে, পুশ সেল করতে হবে অনেক সময়। তো এটা করতে পারবেন শুধুমাত্র যদি এই সেলস টিমটা আপনার হয়। তো অল ওভার বাংলাদেশ এই সেলস টিমটা আমরা খুব অল্প সময়ে, মানে 3 ইয়ার্সের মধ্যে খুব ভালো একটা পজিশনে চলে আসছে। আমাদের চট্টগ্রাম এবং সিলেট বাদে আমাদের কিন্তু অল ওভার বাংলাদেশ অলরেডি আমাদের সেট আপ হয়ে গিয়েছে। অন্যান্য যারা এখন বিবিএ বা ট্রিপল ই গ্র্যাজুয়েট বের হচ্ছেন, যেটা দেখা যায় যে মার্কেটে জবের যে ডিমান্ড তার তুলনায় সাপ্লাই অনেক বেশি, বাট মেরিন এই ক্ষেত্রে আসলে চিত্রটা কি? আসলে আমি মেরিনের চিত্রে যাওয়ার আগে, আপনি যেহেতু বিবিএ, এমবিএ, ট্রিপল ই এগুলোর কথা বললেন, যেহেতু আমি একটা পজিশনে আছি, আমার প্রচুর পরিমাণ ইন্টারভিউ নিতে হয়। ইন্টারভিউগুলো আমি নিজেই ডিল করি বেশিরভাগ। তো সেখানে দেখা যায় হয়তো আমি মার্কেটিং একজনকে নিব, তো মার্কেটিংয়ে নিলে আমরা কি করি, বিবিএ এমবিএতে মার্কেটিং করেছে এই ধরনের লোক খুঁজি। কিন্তু যখন তার ইন্টারভিউ নেই, দেখা গেছে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের কথা যদি আমি বলি, সেই ক্ষেত্রে হয়তো ট্রিপল ইতে একজন পড়েছে, তার কম্পিউটার স্কিল, তার ওয়ার্ড এক্সেলের জ্ঞান, এমনকি মার্কেটিংয়ের ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে যে এই লাইনে লেখাপড়া করেছে, যার মেজর এই সাবজেক্ট ছিল, তার চাইতে অনেক আগান। সো এটার জন্য আসলে আমাদের যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের সাথে মানে প্র্যাকটিক্যাল যে একটা এটাকে প্র্যাকটিস করা, এরকম কোনো ইন্টার্নশিপের ব্যবস্থা নাই। এটা দেখবেন বহির্বিশ্বে আছে, তারা দেখা গেছে মার্কেটিংয়ের উপর লেখাপড়া করেছে বা ম্যানেজমেন্টে লেখাপড়া করেছে, তারা তখন কি করে, যে কোনো একটা কোম্পানির সাথে তারা একটা মানে ইন্টার্নশিপের জন্য তাদের সাথে একটা চুক্তি করে নেয় যে আমার প্রোগ্রাম সেট করে এভরি ইয়ার আমি এতজন ইন্টার্নকে আপনাদের এখানে লেখাপড়া করার শেষে বা মাঝামাঝি এসে দেখবে অফিস ম্যানেজমেন্ট কিভাবে কাজ করতেছে। কারণ একটা হলো থিওরিটিক্যালি করা, আর একটা প্র্যাকটিক্যালি করা। সো প্র্যাকটিক্যালি তাদেরকে এখানে এনে যদি অফিসটা কিভাবে চলে, একটা এইচআর ডিপার্টমেন্ট কিভাবে চলে, অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে চলে, এটা যদি দেখানো হয়, তাহলে আমার মনে হয় যে এখানে এই যে আমরা বলি যে পরিমাণ সাপ্লাই আছে তার চেয়ে ডিমান্ড কম, এটা আসলে ভুল। আমরা কিন্তু যোগ্য লোক পাচ্ছি না। আমাদের আসলে মেরিনার যারা বের হয় বা ক্যাডেট যারা বের হয়, এদের কিন্তু ওয়ার্ল্ডে অনেক ডিমান্ড আছে। কিন্তু আমাদের আসলে দাবি থাকবে যারা নীতি নির্ধারণে আছেন বা সরকার পর্যায়ে যারা আছেন, কূটনৈতিকভাবে যেন এটা একটু তারা টেক কেয়ার করে। যেমন আমাদের বর্তমানে সবচেয়ে বড় একটা ইস্যু হলো ভিসা ইস্যু, এবং যত দেশ আছে আমরা যে জয়েন করি বাইরের শিপে, এর মধ্যে ইউএই একটা খুব ইম্পর্টেন্ট কান্ট্রি। সো ইউএইতে এই যে ভিসা ইস্যুটা, এটা যদি সলভ হয়, প্রচুর পরিমাণে মেরিনার সেখানে যেতে পারবে। এবং এখানে অনেকে তাদের সাথে কথা বলেছে, কিন্তু সেখানে পার্টিকুলারলি যদি এই বিষয়টা ফোকাস করা হয় যে না, যারা মেরিনার শিপে জয়েন করবে তাদের শুধু ট্রানজিট ভিসাটা দেওয়া হোক। এখানে অনেক ওয়ার্কার অনেক অঘটন ঘটিয়েছে, অনেক কিছু করেছে, সেটার কারণে কিন্তু এই যে মেরিনার যারা কিন্তু অনেক বেশি রেমিটেন্স আনে, তাদেরকে ভিকটিম হিসেবে মনে করে তাদেরকেও দিচ্ছে না। তো এই জন্য আমাদের আবেদন থাকবে যে শুধুমাত্র
ইউএই ভিসাটা, ট্রানজিট ভিসাটা আমাদের জন্য খুলে দেওয়া হোক, তাহলে অনেক বেশি রেমিটেন্স প্রবাহ আমাদের এখানে বাড়বে। এবং আমাদের যারা ক্যাডেট এখন বাইরে আছে বা অনেক অফিসাররা পর্যন্ত এই ভিসা ইস্যুর কারণে বাইরে যেতে পারতেছে না, শুধু এই একটা কারণেই আমাদের যে পরিমাণ বের হচ্ছে বা যে পরিমাণ প্রডিউস হচ্ছে সেই হিসেবে ওইভাবে মার্কেটে যেতে পারতেছে না, কিন্তু ওয়ার্ল্ড ডিমান্ড কিন্তু অনেক বেশি। আমরা আশা করব যেহেতু আমাদের দেশটার ইকোনমির একটি বড় অংশ আসে রেমিটেন্স থেকে, তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্লিজ এই বিষয়টির দিকে একটু বিশেষ গুরুত্ব দিবেন, যাতে করে আমাদের দেশ থেকে আরও অনেক তরুণরা মেরিন এই ডিসিপ্লিনে, এই প্রফেশনে পড়তে পারে এবং সেখান থেকে পড়ে যাতে তাদেরকে বেকার হিসেবে বসে থাকতে না হয়, তারা যাতে সঠিক কর্মসংস্থানের সুযোগটা পায়। অনেক অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে এসে পড়েছি, কিন্তু যাবার আগে আমাদের স্পন্সর মুমতাজ হার্বাল প্রোডাক্টের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটি গিফট হ্যাম্পার। ধন্যবাদ আপনাকে এবং মুমতাজ হার্বাল প্রোডাক্টকে। তারা যে ব্যবসা করতেছেন, আল্লাহ তাআলা তাদের বিজনেসে বরকত দান করুক। এবং আমার পক্ষ থেকে সবসময় এটা সবার প্রতি আহ্বান থাকবে যে আমরা বিজনেস করব, কিন্তু এটা যেন হয় অবশ্যই সুদমুক্ত বিজনেস। দর্শক, আশা করি আমাদের আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লেগেছে, কারণ জনাব শামীম আহমেদের গল্পটি কিন্তু সমুদ্রের মতোই, তার গল্প এবং যাত্রা অনন্ত অনুপ্রেরণার। এভাবেই প্রতিটি এপিসোডে আমাদের সঙ্গেই থাকুন, অনুপ্রাণিত হতেই থাকুন। আগামী সপ্তাহে আবারও দেখা হচ্ছে নতুন কোনো অনুপ্রেরণাদায়ক মানুষের সাথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিটি FM 96-এর সাথেই থাকবেন।